আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় অভিভাবকবৃন্দ। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি। আমরা এই কোভিড-19 এই সৃষ্ট পরিস্থিতিতে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে গেলেও আমরা কিন্তু আসলে মানসিকভাবে কিংবা বলতে পারেন স্বাস্থ্যগতভাবে খুব বেশি রিচ পজিশনে নাই অনেকেই। কারণ আমি একজন শিক্ষক হিসেবে আমি শিক্ষার্থীদের ভালোটা চাই, শিক্ষার্থীরা যেন সুস্থ থাকে সেটা চাই। কিন্তু আমাদের শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু এই কোভিড-19 হানা দিয়েছে, সেটা আমরা জানতে পারছি। আমরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার আমরা আসলেই খুব চিন্তিত। আমাদের একজন পরীক্ষার্থী স্টুডেন্ট এবং তার পরিবার বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত। আমরা এই পরিস্থিতিতে সর্বপ্রথমেই ওনাদের জন্য একটু দোয়া চাই আপনাদের কাছে। আপনারা দোয়া করেন। আমরা তো যে কেউ আক্রান্ত হতেই পারি, তো সেটা তো আছেই, কিন্তু যেন যে আক্রান্ত হয়েছে তার পরিবার এবং সে যেন সুস্থ হয়ে ওঠে। আমি হরজত আলী নামে একটা স্টুডেন্ট আমাদের এই সেকশনের ইউসির, তো তাকে প্রথমেই তার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাই। আপনারা দোয়া করেন আর যেন সে সুস্থ হয়ে যায়, সে দ্রুত সুস্থ হয়ে যায়, আর আল্লাহ যেন আমাদের সকলকে এই মহামারী থেকে হেফাজত করে। তো আমি আর কথা না বাড়াই, আমরা আবার এই রসায়ন দ্বিতীয় পত্র, যেহেতু পরিমাণগত রসায়নের অংশগুলো আলোচনা করব, তাহলে পরিমাণগত রসায়নের কিন্তু অলরেডি আমাদের বেশ 4টা ক্লাস আমরা অলরেডি সম্পন্ন করেছি। সেগুলোর মধ্যে কি কি ছিল একটু আমরা আলোচনা করে নিই। আমি আজকে একটু গ্রামের বাড়িতে ক্লাস নিচ্ছি, নেটওয়ার্ক কোনো প্রবলেম আছে কি না সেই বিষয়গুলো একটু জানাও। আর সাউন্ড, তারপরে সাউন্ডের থেকে শুরু করে তোমার দেখা যাচ্ছে কিনা এই বিষয়গুলো একটু জানাও, আর বেশি করে শেয়ার করো যেন বেশি মানুষ আমরা এটা থেকে উপকৃত হতে পারি। আমার আলোচনাটা যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে সেটাই আমার সফলতা বা আমার এটাই ভালো লাগা। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আজকে আমরা ওই পরিমাণগত রসায়নের ঘনমাত্রার গাণিতিক সমস্যা পর্যন্ত আলোচনা করছি। আজকে অম্ল ক্ষারমিতি বা ট্রাইট্রেশন এই বিষয়গুলো আর আজকে সম্পূর্ণ শেষ করা সম্ভব না। হয়তো আজকে ম্যাথমেটিক্যালটা খুব একটা বেশি শেষ করা যাবে না। আজকে গুণগত দিকটা আমি আলোচনা করব, 2-1টা ম্যাথ হয়তো দেখাবো, আর পরবর্তী ক্লাসটা থাকবে আমাদের পুরোপুরি অম্লকার প্রশমন সম্পর্কিত ডিটেলস আলোচনার ম্যাথমেটিক্স। তো আমি একটু তোমাদেরকে বিষয়গুলো মনোযোগী হওয়ার জন্য আর কোনো ব্যাপারে যদি ক্লিয়ার না থাকো সেই বিষয়টা জানানোর জন্য তোমাদেরকে একটু অনুরোধ করব। আমরা একটু চেষ্টা করলেই কিন্তু মনোযোগী হতে পারি। পরিবেশ স্বাভাবিক হলে হয়তো এইগুলার একদিন কাজে দিবে। তো সেই বিষয়ে আর কথা না বাড়াই আমরা শুরু করব। তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে অম্লব জিনিসটা কি, ক্ষার জিনিসটা কি বা ক্ষারক জিনিসটা কি আমরা জানি অনেকেই, কারণ এইগুলো আমাদের ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট পেপারে পড়ার যথেষ্ট সুযোগ ছিল। এসএসসিতেও পড়ে আসছো, আবার এইগুলা সম্পর্কে ক্লাস 8 থেকেই তোমাদের একটা মোটামুটি ধারণা শুরু হয়ে যায়। তো অম্ল যদি আলটিমেটলি বলি, যারা H+ আয়ন বা প্রোটন দান করে অথবা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা অম্ল বলি। আর ক্ষার বলি কাদেরকে, যারা প্রোটন গ্রহণ করে বা এক জোড়া ইলেকট্রন দান করে অথবা OH- আয়ন দান করে। তো এটার আসলে বিক্রিয়ার মাধ্যমে প্রশমন বিক্রিয়া হয়, সেটাও আমরা তাপ রসায়নের ক্লাসে করে ফেলছি। কীরকম যে প্রশমন একটা তাপ উৎপন্ন হয়, আমরা অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হয়। এই লবণ এবং পানি তৈরির সময় কিছুটা তাপ উৎপন্ন হয়, এই তাপটাকেই প্রশমন তাপ বলে। এই প্রশমন তাপ স্থির থাকে কেন স্থির থাকে? ওই যে 2টা কারণে। একটা হলো যে তোমার ওই যে H+ এবং OH- নিজেদের মধ্যে যুগ্ম সৃষ্ট হয়ে এক মোল পানি গঠন করে। আরেকটা কথা হলো, এই পানির তাপের উৎপন্ন হওয়ার উপর অন্যান্য ক্যাটায়ন বা অ্যানায়নের কোনো প্রভাব থাকে না, যে কারণে কিন্তু আমরা এই প্রশমন তাপ ধ্রুবক থাকে। আমাদের এইগুলা না,
আমাদের আজকে প্রশমন সম্পর্কিত, প্রশমন বিক্রিয়া সম্পর্কিত ধারণা সম্পর্কে আমরা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আসো প্রথমেই আমরা অ্যাসিড কাদেরকে, আমরা এখানে আরো সহজভাবে শুধুমাত্র আর্হেনিয়াসের ধারণাটা তোমাদেরকে শেয়ার করি, যে যারা H+ আয়ন দান করে তাদেরকে অম্ল বলা হয়, আর যারা OH- আয়ন দান করে তাদেরকে ক্ষার বলা হয়। আমরা অনেকেই জয়েন করে ফেলছি, অনেকেই আমি দেখতে পাচ্ছি তোমার আমাদের সাথে জয়েন করে ফেলছো অনেকেই। তো আমার সাথে জয়েন করার সাথে সাথে তোমরা জানাতে পারো কে কোথা থেকে জয়েন করছো, আর একটু আমার সাথে থাকো। আমার একটু মনে হয়, আমার কাছেই মনে হচ্ছে যে একটু দেখতে অসুবিধা হয়। যদি দেখতে অসুবিধা হয় তাহলে আমার কথাগুলো তো আর শুনতে অসুবিধা হবে না তোমাদের। অল ক্লিয়ার, জাস্ট সি ফাইন, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের আমি আর সময় নষ্ট করতে চাই না, আমি এখন সরাসরি ক্লাসে চলে যাব। তো এখন আমরা প্রথমেই অম্ল সম্পর্কে আমরা জানি যে অম্ল হচ্ছে যারা H+ আয়ন দান করে, আর যারা কি OH- আয়ন দান করে তাদেরকে ক্ষার বলা হয়। তাহলে এরা প্রশমিত হয়ে লবণ এবং পানি তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে যদি একটা আমরা ঘনমাত্রা গত দিন শিখছিলাম, একটা পদার্থের যদি ঘনমাত্রা জানা থাকে আর একটা যদি জানা না থাকে, তাহলে কতটুকু পরিমাণ বিক্রিয়া করে, বিক্রিয়া করার পরে কতটুকু উৎপাদ তৈরি করে, সেই বিষয়টা যদি আমাদের নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু অজানা পদার্থের ঘনমাত্রা জানতে পারবো। সেটাই হচ্ছে টাইট্রেশন। আমরা প্রথমেই টাইট্রেশন বা অনুমাপন সম্পর্কে জানবো। তোমরা সেকেন্ড পার্টের প্র্যাকটিক্যালে এটা করবা, আর প্র্যাকটিক্যালে যেহেতু সেকেন্ড পার্ট শুরুই করতে পারে নাই তোমাদের, যারা পরীক্ষার্থী আছো তারা হয়তো খুব টাইট্রেশনটা ভালোভাবে বুঝো, তাদের জন্য আমি একটু বলি। আমরা ধরো এখানে একটা পদার্থ আমরা নিলাম, এখানে একটু লক্ষ্য করো, একটু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা কিন্তু এখানে জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা হচ্ছে অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটা ক্ষার। তাহলে এখানে একটু লক্ষ্য করো, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে একটু লক্ষ্য করি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে 20 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার। তাহলে এখানে 0.2 মোলার মানে ঘনমাত্রাটা জানা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জানা আছে, পরিমাণও জানা আছে। এটাকে প্রশমিত করার জন্য, মানে এটার সমস্তটাকে বিক্রিয়া করানোর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু নিলাম? 30 ml। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো কিছু জানা নাই, ঘনমাত্রা জানা নাই। তাহলে এই দুইটার বিক্রিয়ার মাধ্যমে আমরা এটার ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। এই পদ্ধতিটাকেই টাইট্রেশন বলা হয়। তাহলে আমাদের অম্লকার প্রশমন সম্পর্কে জানার জন্য প্রথমে যে বিষয়টা জানতে হবে, অনুমাপন বা টাইট্রেশন বিষয়টা কি। তাহলে অনুমাপন বা টাইট্রেশনটা হচ্ছে, আমি একটু লিখে রাখছি সংজ্ঞাটা, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকেই অনুমাপন বা টাইট্রেশন বলে। এটার জন্য আমরা যেহেতু একেবারেই প্র্যাকটিক্যালটা করি নাই, যারা ফার্স্ট ইয়ারে ছিল তাদের জন্য একটু আমি শুধু এই পদ্ধতিটা শেয়ার করব। ধরো এখানে একটা বুরেট নিব। বুরেট মানে কি? একটা লম্বা কাঁচনল, তোমরা হয়তো এতে দেখছো, লম্বা কাঁচনল স্ট্যান্ডের মধ্যে আটকানো থাকে, এরকম একটা লম্বা কাঁচনল নিলাম। তো কাঁচনল নেওয়ার পরে এখানে কাঁচনলটার মধ্যে জানা ঘনমাত্রা দ্রবণটা নিলাম। ধরো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এখানে নিলাম। আর একটা কনিক্যাল প্লাক্স, এরকম ঘাড়ওয়ালা প্লাক্স নিব, এটাকে বলা হয় কনিক্যাল প্লাক্স। আর কনিক্যাল প্লাক্সের মধ্যে কি নিব? সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। তাহলে হাইড্রোক্সাইড নিয়ে এখানে একটা নির্দেশক দিব, তীব্র অ্যাসিড তীব্রকার। এই ক্ষেত্রে নির্দেশক যে কোনোটাই দিতে পারি। এখন প্রশ্ন হতে পারে, স্যার নির্দেশক কোনগুলা? নির্দেশক জিনিসটা কি? যদি তোমাদের এখানে যেহেতু নির্দেশকের উপস্থিতি কথাটা বলছি, তাহলে নির্দেশকটা এখানে জানি নেই, তবে কোন বিক্রিয়ার ক্ষেত্রে কোন নির্দেশক উপযুক্ত এই বিষয়টা আমরা একটা পুরা ক্লাস এটার জন্য রাখবো। নির্দেশকের উপযুক্ততা, নির্দেশকের ক্রিয়া কৌশল, এটা নিয়ে আমরা পুরা একটা ক্লাস করব। এটা আমি পরে আলোচনা করব, শুধুমাত্র নির্দেশকের বিষয়টা নিয়ে আলোচনা করি। নির্দেশক হচ্ছে নির্দেশনা দেয় যে একটা পদার্থ তোমাকে টেস্ট টিউবে দিলাম, দিয়ে বললাম এটা অম্ল না ক্ষার, তাহলে এটাকে খালি হাতে স্পর্শ করা বিপজ্জনক, বা এটা যে কোনো ধরনের অনুমানের উপর ভিত্তি করে তুমি কখনো এটার কারেক্ট আনসার দিতে পারবে না। তাহলে অনুমানের উপর ভিত্তি করে যেহেতু দেওয়া যাবে না, তাহলে তোমাকে অবশ্যই এটা নিয়ে কি করতে হবে? পরীক্ষা করতে হবে। তাহলে এটাকে তুমি যদি পড়ছো
অ্যাসিডের মধ্যে পরীক্ষা করো, তাহলে নীল লিটমাস দিবা লাল হয়ে যাবে, লাল লিটমাস দিবা নীল হয়ে যাবে ক্ষারের মধ্যে। তাহলে এই যে লিটমাস পেপার, সেটাও একটা নির্দেশক। বর্তমানে পিএইচ সম্পর্কে তোমাদের ফার্স্ট পেপারে ধারণা দিছি। পিএইচ নির্ণয় করেও আমরা কিন্তু বিক্রিয়ার নির্দেশনা দিতে পারি, বিক্রিয়াটা কি অম্লীয় না ক্ষারীয় সেই পদার্থটা, সেটা সম্পর্কে ধারণা দিতে পারি। তার মানে পিএইচও একটা নির্দেশক। আবার আমরা যে বিক্রিয়ার নির্দেশকগুলো ব্যবহার করি, এইগুলোর মধ্যে আছে মিথাইল অরেঞ্জ, মিথিলিন ব্লো, ফেনপতালিন, তারপরে আছে স্টার্চ, তারপরে থাইমল ব্লো, তারপরে এইগুলা ভিন্ন ভিন্ন নির্দেশক আছে। তার মানে যে সকল পদার্থ বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে মানে শেষ বিন্দুতে বর্ণ পরিবর্তন করে শেষ বিন্দু নির্ণয়ে সহায়তা করে, তাদেরকেই আমরা নির্দেশক বলতে পারি। অথবা কেউ যদি আরো সহজ করে বলো, যে সকল পদার্থ দ্বারা অম্লকার সম্পর্কে নির্দেশনা পাওয়া যায়, তাদেরকেও কি বলা হয়? নির্দেশক বলা হয়। তাহলে আমরা নির্দেশক সম্পর্কে জানলাম। তাহলে এই নির্দেশক আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ধরো মিথাইল অরেঞ্জ ব্যবহার করব। তাহলে মিথাইল অরেঞ্জ যদি ব্যবহার করি, নরমালি এখানে মিথাইল ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম কত ml? 10 ml। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানা নাই। একটু মনোযোগ দাও। এখানে কি করলাম? একটা বুরেট নিলাম। বুরেট মানে কি? এরকম লম্বা কাঁচনল বিশেষ, দাগাঙ্কিত কাঁচনল বিশেষ। আর এখানে একটা কি নিলাম? কনিক্যাল প্লাক্স। কনিক্যাল প্লাক্স নিয়ে এই কনিক্যাল প্লাক্সের মধ্যে কি নিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু নিলাম? 10 ml। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানি না, তার মধ্যে মিথাইল অরেঞ্জ নিলাম। তাহলে ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ বর্ণটা হয়ে যায় এরকম, এই যে বোর্ডের বর্ণটা হলুদ, হালকা হলুদ বর্ণ হয়ে যায়। তো এখান থেকে আমরা 0 দাগ পর্যন্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড পূর্ণ করে এখানে ওই চাবি থাকে একটা, এখানে চাবি দিয়ে বাম হাতে ধরে ডান হাতে এরকম সুন্দর করে ফুটায় ফুটায় যোগ করতে থাকলাম। এখানে বর্ণটা যতক্ষণ না 1 ফুটার জন্য দেখা যাবে যে এই হলুদ বর্ণটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য গোলাপি হয়ে যাবে। তাহলে গোলাপি যখনই হয়ে যাবে তখনই যুক্ত করা বন্ধ করে দিলাম। সাপোজ এটার পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু লাগলো? 0 থেকে এখানে ধরো 12 দাগ পর্যন্ত আসলো, তাহলে এটার পরিমাণ লাগলো কত ml? 12 ml। তার মানে অ্যাসিডের আয়তন জানা আছে, অ্যাসিডটার ঘনমাত্রা ধরো দেওয়া আছে কত? 0.2 মোলার। তাহলে এখানে ক্ষার দ্রবণটার আয়তন তো আমরা জানা আছে, কিন্তু ক্ষার দ্রবণটার ঘনমাত্রা আমরা জানি না। তাহলে এইটা থেকে ঘনমাত্রা নির্ণয় করতে পারি কিভাবে? সেটা ঘনমাত্রা নির্ণয় করতে পারি। এখানে বিক্রিয়াটা আমরা দেখতে পারি। তাহলে বিক্রিয়াটা কি দেখব? হাইড্রোক্লোরিক অ্যাসিড, আশা করছি দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু আজকে ফোকাসটাকে ঠিক রাখার জন্য আমি একটু সহযোগিতা চাইবো। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কি সাথে কি দিব বলো দেখে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে রিঅ্যাকশনটা কি হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশনটা হচ্ছে কি এরকম, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। তাহলে একটু লক্ষ্য করো, অটোমেটিক্যালি সমতা হয়ে গেছে। যদি সমতা না থাকে তাহলে সমতা করে নিতে হবে। তাহলে এটা সমতা যদি হয়ে থাকে, তাহলে 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে। তার মানে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমতুল হচ্ছে কত? 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এভাবে আমরা 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করলো। তাহলে আমরা কিন্তু সূত্র শিখছিলাম N ইকুয়াল টু বা C ইকুয়াল টু N/B। তাহলে N ইকুয়াল টু কি? CB। তাহলে এখানে অত এস দিয়ে প্রকাশ করলে আমরা প্রথম N ইকুয়াল টু SB, অর্থাৎ কি কোন দ্রবণের মোল সংখ্যা বের করতে হলে কি করতে হবে? ঘনমাত্রা এবং আয়তন গুণিতক করতে হবে। তাহলে অ্যাসিডের আয়তনকে ধরলাম ধরো BA মানে হচ্ছে অ্যাসিডের আয়তন, তো ভলিউম অফ অ্যাসিড। আর SA অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই নিচে দিলাম ক্ষার মানে হচ্ছে VB, তার মানে হচ্ছে আয়তন ক্ষার, বেসের আয়তন। আর বিটা হচ্ছে কি ক্ষারের ঘনমাত্রা, সমান কি হবে? এটা ক্ষার মূল সংখ্যা দিলাম, SB মানে ক্ষার মূল সংখ্যা, এটা হলো অ্যাসিডের মূল সংখ্যা। তাহলে অ্যাসিডের মূল সংখ্যা আমরা এ দ্বারা প্রকাশ করলাম। আর S ইন্টু B মানে হচ্ছে ক্ষারের মূল সংখ্যা, তাহলে B দ্বারা প্রকাশ করলাম। এটাই হলো টাইট্রেশনের মূলনীতির সূত্র। তাহলে এইখান থেকেই কিন্তু আমরা ওই ঘনমাত্রাটা নির্ণয় করতে পারি। আসলে যদি এই মুহূর্তে জয়েন করো তাদের জন্য একটু আমার বলা, টাইট্রেশন জিনিসটা কি? উপযুক্ত নির্দেশক ব্যবহার করে জানা ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষারের মাধ্যমে অজানা ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি কি টাইট্রেশন বলা হয়। শুধু কি অ্যাসিড ক্ষার না,
টাইট্রেশন অনেক ধরনের হতে পারে, জটিল মাত্রিক টাইট্রেশন আছে, তারপরে অম্লকার টাইট্রেশনটা আমরা শুধু পড়তেছি আপাতত। তাহলে আসো এখানে আমরা এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিছি যে টাইট্রেশন জিনিসটা কি, টাইট্রেশনের মূলনীতি কি। টাইট্রেশন যদি মূলনীতি যদিও পরীক্ষায় আসে না, কিন্তু কেউ যদি মনে করে যে বিষয়টা সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়টা সম্পর্কে একেবারে সুনির্দিষ্ট ধারণা রাখতে চাও তাহলেও পারো। সেটা কিভাবে, একটু মনোযোগ। আগে টাইট্রেশনের সংজ্ঞা দিবা, সংজ্ঞা দিয়া যে কোনো একটা উদাহরণ টানবা, উদাহরণ টানার পরে লেখবা এরকম কার্যবিধিটা লিখতে পারো এরকম করে যে একটি কনিক্যাল ফ্লাক্সে 10 ml যে পদার্থটা উদাহরণ হিসেবে ব্যবহার করে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নেই, এর ঘনমাত্রা নির্ণয় করতে হবে। বুরেটে রাখা 0.2 মোলার ধরে নিছি আমি, যেটা এটাতেই ব্যাখ্যা দিই, 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মজুদ রাখি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে মিথাইল অরেঞ্জ যুক্ত করি। তাহলে মিথাইল অরেঞ্জ যুক্ত করলে হলুদ বর্ণ হয়। ফোটায় ফোটায় বুরেট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, তাহলে ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার ফলে যখনই গোলাপি বর্ণ ধারণ করবে যুক্ত করা বন্ধ করি। এই ক্ষেত্রে অ্যাসিডের আয়তন এবং ক্ষারের আয়তন নির্ণয় করি। তাহলে ধরে নিই অ্যাসিডের আয়তন হচ্ছে বিএ, অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে এসএ, তারপরে অ্যাসিডের মূল সংখ্যা হচ্ছে এ, তারপরে ক্ষারের আয়তন হচ্ছে বি, ক্ষার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এসবি বের করব যেটা, আর বিটা হচ্ছে কি ক্ষারের মূল সংখ্যা। তাহলে আমরা জানি যে এস এ VA ডিভাইডেড বাই SB BB ইকুয়াল টু A/B। উক্ত সমীকরণের সাহায্যেই কি করা যায়, জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়। সত্যিকার কি নির্ণয় করা যায় আমরা একটু দেখব, এখনই অঙ্কগুলা দেখব। তো আগে আমরা টাইট্রেশন সম্পর্কে জানলাম যে কতটুকু অ্যাসিড কতটুকু ক্ষারকে প্রশমিত করব বা কতটুকু ক্ষারকে প্রশমিত করলে কেমন হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। আমরা আসলে দেখা যাচ্ছে কিনা এই বিষয়গুলো বুঝতে পারছো কিনা একটু ওকে বা কোনো একটা কিছু বলো, কারণ হচ্ছে আমার অনলাইন ক্লাস তো কিছু দেখার উপায় নাই, দেখার যেহেতু উপায় নাই তাহলে আমার তোমাকে একটু কমেন্টে রেসপন্স করতে হবে। তো আমরা একটু তোমাদের কমেন্টগুলো দেখি যে আসলে কে কে কিভাবে বুঝতে পারতেছো কিনা এই বিষয়গুলো। আমরা আরেকটা বিষয় এখন আলোচনা করতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ অনেকেই বলতেছো জি স্যার, অনেক দূর দূরান্তের অনেকেই জয়েন করতেছো, যে সিরাজগঞ্জ, নেত্রকোনা, তারপরে হ্যাঁ অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করতেছো। অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে যুক্ত থাকার জন্য, আমার সাথে যুক্ত থাকার জন্য। আসো আমরা এই প্রয়োগটা একটু দেখি। তোমরা একটু উত্তরগুলা কিন্তু তোমাদের করতে হবে, আমি আগেই বলে নিলাম। তাহলে এখানে দেখো, আমি আবার বলতেছি, এখানে এই দৃষ্টান্তটা আবার তোমাকে শেয়ার করব। আজকে আমরা খুব বেশি দৃষ্টান্ত শেয়ার করার সুযোগ পাবো না হয়তো, কিন্তু যা করব তা যেন 100% বুঝতে পারি। আগামী দিন আমরা সব অঙ্ক শেষ করবো আজকে এগুলা, তবে আগামী দিনের পড়াটার জন্য আজকের পড়াটা খুব জরুরি। তাহলে এরকম 0.2 মোলার 20 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ আছে, এটা অ্যাসিড দ্রবণ, এটাকে প্রশমিত করার জন্য 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড সমস্তটাই দরকার হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অ্যাসিড দ্রবণটি প্রশমিত করতে সমস্ত ক্ষার দ্রবণ প্রয়োজন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? তাহলে আমরা তো বিক্রিয়া আগেই লিখছি, তারপর আবার আমরা একটু করি। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটার সাথে যদি বিক্রিয়া দেই তাহলে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রিয়া হয়ে গেল, অটোমেটিক্যালি কিন্তু বিক্রিয়া হয়ে গেল। আমাদের সহজেই অঙ্ক, ঐকিক নিয়ম অঙ্ক করতে যাবা না, তাহলে একটু প্রবলেম হয়, অনেক ক্ষেত্রেই মেলানো যায় না। তাহলে এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করছে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো অ্যাসিডের মূল সংখ্যা কত? 1 মোল। তাহলে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমতুল কত হবে? 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল অ্যাসিড বিক্রিয়া করছে। তাহলে আমরা টাইট্রেশনের মূলনীতি হতে কি জানি? আমরা জানি, লিখে বলতে পারি VA অ্যাসিডের আয়তন ইনটু SA। কেন? আমরা জানি C ইকুয়াল টু N/V, আমি আগেই বুঝাইছি মূল সংখ্যার ব্যাপারটা প্রথম ক্লাসটাতেই। তাহলে ডিভাইডেড বাই কি? VB SB ইকুয়াল টু কত? A/B। তাহলে এখানে ক্ষার দ্রবণের ঘনমাত্রা বের করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে? B এর মান। তাহলে B এর মান হচ্ছে অ্যাসিডের আয়তন। তাহলে অ্যাসিডের আয়তন কত ml? 20 ml বিক্রিয়া করছে। তারপরে SA হচ্ছে অ্যাসিডটার ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার।
তারপরে এখানে এ এর মান, অ্যাসিডের মূল সংখ্যা, অ্যাসিডের সামনে কত মোল বিক্রিয়া করছে 1 মোল, তাহলে 1। তারপরে ভি ভি ক্ষার দ্রবণের আয়তন, ক্ষার দ্রবণ কতটুকু প্রশমিত হয়েছে 30 ml, দিলাম 30 ml। তারপরে এস বি বের করব, ক্ষার দ্রবণের ঘনমাত্রা বের করব, বি এর মান কত, বি এর মান হচ্ছে কত, ক্ষার দ্রবণের সামনে মূল সংখ্যা কত মোল বিক্রিয়া করছে 1 মোল, তাহলে 1। যদি ভিন্ন মূল হইতো ভিন্ন দিতাম। তাহলে এইটার মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা এস বি বের করতে পারবো। তাহলে এস বি ইকুয়াল টু কত হচ্ছে, আমি একটু একবারে অঙ্কটা করার চেষ্টা করছি। তাহলে বি এর মান 1 ইন্টু বি এর মান কত 20 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 1 ইন্টু কত 30। তাহলে একটু ক্যালকুলেশনটা জানাও তো তোমরা যে কত মোলারিটি হলো, সেটা আমরা দেখা যাচ্ছে কিনা। তাহলে এই বিষয়টা আমরা পরিষ্কার বুঝতে পারছি কিনা একটু মনোযোগ দাও, তাহলে এখানে তোমরা বুঝতে পারবা যে এখানে কতটা কত পাওয়া যাচ্ছে। একটু লক্ষ্য করো ঘনমাত্রাটা কত হচ্ছে, একটু হিসাব করো, তোমরা হিসাব করে জানাও কত হচ্ছে। তাহলে 20.2 তাহলে ভাগ কত 30। হ্যাঁ, তোমাদের কত হচ্ছে আমি জানি না, তোমরা একটু আগে জানাও, পরে আমি বলছি যে কত হচ্ছে। আসলে এটা একটু জানাও তোমরা। তাহলে এইরকম করে আমরা এক একটা পদার্থ কতটুকু অ্যাসিড বা ক্ষারকে প্রশমিত করে সেটা যদি দেওয়া থাকে, অজানা পদার্থের ঘনমাত্রা নির্ণয় করা যায়। এই যে পদ্ধতিটা, এটাই হচ্ছে টাইট্রেশন। এটা প্র্যাকটিক্যালি আমরা করব। এখন যদি খুব একটা অসুবিধা হয়ে যায় যে স্যার এটা থিওরিটিক্যালি বুঝতে একটু অসুবিধা হতেছে, হ্যাঁ প্র্যাকটিক্যালের বিষয় তো, থিওরিটিক্যালি বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু সেটা আমি তোমাদের পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল করবো ক্লিয়ার হয়ে যাবে, অথবা এমনিতেই হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে এই বিষয়টা অঙ্কটা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখো। তাহলে এটার উত্তর হবে 0.133 এরকম। তোমরা যারা করছো একটু মিলিয়ে নাও, আমি পরবর্তীতে তোমাদের কমেন্টগুলো দেখবো যে তোমরা আসলে করতেছো কিনা। আমি এখন কমেন্ট দেখলে সময় চলে যায় বেশি, আসলে পরে দেখা যায় তোমাদের অগ্রগতি কম হয়, এই জন্য আমরা এটা আলোচনা করি না। এখন আসো আরেকটা অঙ্ক, এটা তো গেল, আমরা এই বিষয়টা গেল 0.133 ঘনমাত্রাটা হবে এরকম। আচ্ছা, এরপরে যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে একটা পদার্থ আছে, এখানে 30 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, আর এখানে 60 ml সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই দুইটা একত্রে মিশ্রিত হলে প্রশমিত দ্রবণ তৈরি হয়, অর্থাৎ প্রশমন বিক্রিয়ার মাধ্যমে একেবারে মিশ্রণটা প্রশমিত হয়। কিন্তু দেখো দ্বিতীয় অর্ডার ঘনমাত্রা নাই। স্যার প্রত্যেকটা সময় আপনি ক্ষার দ্রবণের ঘনমাত্রা অজানা রাখতেছেন কেন? আসলে যা ক্ষার দ্রবণটা না, তুমি চাইলে অ্যাসিডটাকেও অজানা রাখতে পারো, একই জিনিস। তবে এই ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় এখানে প্রমাণ দ্রবণ কোনটা, তাহলে প্রমাণ দ্রবণ কিন্তু এই যে যেটার ঘনমাত্রা জানা এবং নির্দিষ্ট, আমরা পড়ছিলাম সংজ্ঞাটা প্রমাণ দ্রবণের সংজ্ঞা। তাহলে প্রমাণ দ্রবণ বা মজুদ দ্রবণ কোনটা, যেটা হচ্ছে ঘনমাত্রা জানা থাকে, নির্দিষ্ট থাকে। তাহলে এখানে 0.3 মোলার সালফিউরিক অ্যাসিডের কথা বলা হয়েছে, তাহলে এখানে প্রমাণ দ্রবণ হচ্ছে 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। তাহলে এটার ক্ষেত্রে আসলে রিঅ্যাকশনটা কেমন হবে, এটার ক্ষেত্রে একটু রিঅ্যাকশনটা আমরা দেখি যে এটার রিঅ্যাকশন আমরা এখানে দেখতেছি। তাহলে এখানে প্রথমেই যেটা দেখবো, আগে রিঅ্যাকশন দেখে ফেলবো। সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রো অক্সাইড, তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করতেছে। আর আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। তাহলে এখানে বিক্রিয়াটাতে কি লবণ তৈরি হচ্ছে একটু লক্ষ্য করো তো, কি লবণ তৈরি হচ্ছে, কি পানি তৈরি হচ্ছে একটু যদি আমরা লক্ষ্য করি, এখানে লবণ হবে সোডিয়াম সালফেট। তাহলে সোডিয়াম সালফেট লবণ Na2। আমার গ্রামের বাড়ি, আসলে কারেন্টও চলে গেছে, কিচ্ছু করার নাই, কারেন্ট খুব আপ ডাউন করে। তাছাড়া এখন আসি আমরা সোলার প্যানেলের লাইটে, হয়তো দেখা যাচ্ছে কিনা, এখন কিন্তু সোলার প্যানেলের লাইটে কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে কারেন্ট চলে গেছে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, সোডিয়াম সালফেট একটু দেখা যাচ্ছে কি, তাহলে এখানে সোডিয়াম সালফেট প্লাস পানি, তাহলে এখানে সোডিয়ামের কিন্তু দুই অণু নিছি, তাহলে Na2, তাহলে এখানে 2 মোল নিতে হবে। তাহলে 2 মোল সোডিয়াম সালফেট, এখানে হাইড্রোক্সাইড দুইটা হাইড্রোজেনের সাথে 2 মোল পানি গঠন করবে। বিক্রিয়াটা অবশ্যই সমতা করতে হবে। তবে তোমরা এরকম বিক্রিয়া অনেকগুলা না, হ্যাঁ দেখা যাচ্ছে যে বিক্রিয়া যে অনেক, সেরকম না, অনেক না, তুমি বেশ কয়েকটা বিক্রিয়ায় বারবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে এখানে দেখো তো অ্যাসিডের সামনে কত আছে 1 মোল, তাহলে 1 মোল H2SO4 সমতুল হবে
কয় মোল সোডিয়াম হাইড্রোক্সাইড? এই ক্ষেত্রে কিন্তু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে অন্য অ্যাসিড কার্ড নিলে যত মূল হবে তত হবে। সমতুলটা কিভাবে চিন্তা করব? সামনের সংখ্যাটা সমতুল হচ্ছে সামনের সংখ্যা, যে এটার সামনে 1 আর এটার সামনে কত 2, তাহলে সামনের সংখ্যাটাই হচ্ছে সমতুল। তাহলে 1 মূলের সাথে 2 মূল বিক্রিয়া করছে। তাহলে এখানে যদি একটু লক্ষ্য করি আমরা কি লিখতে পারি সূত্রটা, SA ইন্টু VA ডিভাইডেড বাই SB ইন্টু VB ইকুয়াল টু A বাই B। তাহলে এখানে মানগুলা একটু প্রুভ করো তোমরা, দেখি তোমরা নিজেরা অনেকেই করে ফেলছো মনে হয়, একটু উত্তরগুলা জানাও। আবার কারেন্ট চলে আসছে। আসলে এখানে SA, তাহলে SA হচ্ছে অ্যাসিডের আয়তন, তাহলে অ্যাসিডটার আয়তন আছে 30 ml ইন্টু BA অ্যাসিডটার ঘনমাত্রা 0.3 মোলার, SB হচ্ছে ক্ষার দ্রবণের ঘনমাত্রা বের করব। এটা হচ্ছে কি BB হচ্ছে ক্ষার দ্রবণের আয়তন 60 ml ইকুয়াল টু A হচ্ছে অ্যাসিডের মূল সংখ্যা, অ্যাসিডের সামনে 1, তারপরে B হচ্ছে বেসের মূল সংখ্যা মানে ক্ষারের মূল সংখ্যা 2, তাহলে 2। তাহলে এখান থেকে SBর মান বের করা যাবে কিনা? আমার মনে হয় খুব বেশি কঠিন হবে না। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, SBর মানটা বের করতে পারি। তাহলে SBর মান এখানে কত হয় সেটা বের করতে। আচ্ছা, এখানে এরকমটা থাকতে পারতো নাকি যে কখনো মনে করো যে ঘনমাত্রা দেওয়া আছে আয়তন দেওয়া নাই, যে এরকম আমি একটা অঙ্ক তোমাদের জন্য একটু দ্রুত করার জন্য বলতেছি। আগে এটা শেষ করো, আগে এটা শেষ করলে কি হচ্ছে একটু লক্ষ্য করো। এটার পরিমাণটা কত হচ্ছে 30 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 60 ইন্টু 2, তাহলে 0.3। হ্যাঁ, আমার মনে হয় তোমরা করে ফেলছো। এটার ঘনমাত্রা কত হবে 0.3 মোলার। আচ্ছা, এখন তোমাদের এটা আমরা বারবার বলতেছি যে শুধুমাত্র ঘনমাত্রা বলতেছি আর আয়তন দেওয়া থাকতেছে, এরকম না। তোমাকে একটা যদি এখনই শিক্ষার্থীরা একটু তোমাকে মুখেই বলি, কিছু কিছু অঙ্ক এগুলো নৈবিত্তিকেও আসে, এগুলো মুখেও তোমরা করতে পারো বা করতে পারবা, আমার মনে হয় অস্বাভাবিক কিছু না। তাহলে এই কাজটা একটু দ্রুত তোমরা করে দেখাও তো দেখি। এরকম একটা দ্রবণ নিলাম আর এখানে একটা দ্রবণ নিলাম, তাহলে এটা নিলাম সেমিমুলার আর এটা নিলাম ডেসিমুলার। এখানে নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে নিলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, মৃদু ক্ষার নিলাম একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তবে ক্ষারধর্মী পদার্থ। তাহলে এটাকে প্রশমিত করতে বা এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আছে 12 ml। তাহলে এই 12 ml কে প্রশমিত করতে এটা কত পরিমাণ লাগবে? মানে কি? তার মানে এটাকে প্রশমিত করতে অ্যালুমিনিয়াম 12 ml অ্যালুমিনিয়াম ডেসিমোলার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে প্রশমিত করতে সেমিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত ml লাগবে? তাহলে দ্রুত একটু জানাও, আমি একটু তোমাদের সাথে চেষ্টা করি তোমাদের চিন্তাগুলোর সাথে আমার চিন্তা মিল আছে কিনা সেই বিষয়গুলো একটু শেয়ার করার চেষ্টা করি। তাহলে এরকম গুড, অনেকেই জানাইছো। হ্যাঁ, তন্নিত জানাইছো, তারপরে অনেকেই জানাচ্ছ, অনেকেই আমি কমেন্টগুলো দেখতেছি যে এখন কমেন্ট করতে পারো, আমরা অনেকেই দেখতেছি যে তোমাদের সাথে জয়েন করতেছে। আচ্ছা, এই অঙ্কটা একটু করতে পারছো কিনা এটাও জানাও। আমি আবার বলতেছি, এখানে সেমিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ কতটুকু লাগবে ডেসিমোলার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের 12 ml কে প্রশমিত করতে? ডেসিমোলার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের 12 ml কে প্রশমিত করতে মোহাম্মদ সেলিম পারভেজ ওয়াচিং। হ্যাঁ স্যার, ধন্যবাদ, আপনি আমার সাথে আছেন। আসলে আমরা গ্রামের বাড়িতে জানি না নেটওয়ার্ক কতটা সাপোর্ট দিচ্ছে। আমরা চাই আসলে শিক্ষার্থীদের যতটা সম্ভব উপকার করা, তো চেষ্টা করা যাক কি করা যায়। তাহলে এখানে আমরা একটু রিয়াকশনটা দেখে ফেলি। আমরা এই অঙ্কটা রিয়াকশনটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিক্রিয়াটা কি হয় একটু লক্ষ্য করো। বিক্রিয়াটা হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 প্লাস হচ্ছে পানি, কিন্তু সমতা করতে হবে
অ্যালুমিনিয়াম 3 যদি এর এখানে হাইড্রোক্সাইড 3টা, তার মানে 3টা হাইড্রোক্সাইড 3টা হাইড্রোজেনের সাথে 3 মোল পানি গঠন করবে, তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে 3 হবে, তাহলে এখানে 3টা ক্লোরিন, তাহলে অটোমেটিক্যালি সমতা এখন হয়ে গেল। এখন ব্যাপারটা হলো অ্যাসিডের সামনে কত মোল আছে? 3 মোল। 3 মোল কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সমতুল কত হবে? 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এস এ সূত্রটা এস এ ভি এ ডিভাইডেড বাই এস বি ভি বি। আমি এরকম করে না শিখাই, অনেক বইয়ের মধ্যে এরকম এস ওয়ান বি ওয়ান বা এস এ বি এ বি ইন্টু এস এ বি এ ইকুয়াল টু এ ইন্টু এস বি 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 এরকম থাকতে পারে। আসলে এটা করলে তোমাদের সবচেয়ে কম ঝামেলা, হয়তো আমি চাই যে এটা সবচেয়ে কম ঝামেলায় পড়ো, যেন ঝামেলায় না পড়ো আর কি, এটা আমি চাই, এই জন্য এরকম করে করাই। তাহলে এখান থেকে আমরা ওই কার আয়তনটা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন অর্থাৎ বি এর মানটা বের করতে পারবো কিনা? অবশ্যই পারবো। তাহলে বি এর মানটা কত হবে? আগে কি করতে হবে, এখানে বি এর মান হচ্ছে 3 ইন্টু তারপরে এস বি হচ্ছে ক্ষার দ্রবণের আয়তন ডেসিমুলার গণমাত্রা 0.1 ইন্টু আয়তন কত 12 ml, হ্যাঁ 12 ডিভাইডেড বাই হবে কত এটার ঘনমাত্রা সেমিমুলার 0.5। তাহলে কতটুকু হলো বা কত মুলার হলো সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা দেখি তোমরা মিলাইতে পারছো কিনা। তাহলে 0.1 তাহলে কত হলো? 3 12 36, 36 5 দিয়ে ভাগ করলে যা হয় তত ml। দেখো একটু আমরা পারি কিনা। একটু দেখো আমরা পারি কিনা বিষয়টা। কত হচ্ছে? 36 ভাগ কত 5, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে 7.2 ml। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাসিডের ঘনমাত্রা জানা ছিল, অ্যাসিডের আয়তন জানা ছিল না, এখন আমাদের 7.2 ml। আমি পরবর্তীতে তোমরা কে কে আমার সাথে কমেন্ট করতেছো এগুলো এখন যদি আমি দেখতে অসুবিধা হচ্ছে, আমি পরে দেখে নিব তোমাদেরকে একটু অংশগ্রহণ করছো কিনা, সেই জন্য তোমাদেরকে আমি দেখে আমি এটার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকো। তাহলে আমরা মোটামুটি টাইট্রেশনের মাধ্যমে জানা ঘনমাত্রা দ্রবণকে অজানা ঘনমাত্রা দ্রবণের সাথে বিক্রিয়ার মাধ্যমে ওই অজানাটার ঘনমাত্রা, আয়তন, এই বিষয়গুলো নির্ণয় করতে পারি। এটাই হচ্ছে টাইট্রেশন। তার মানে কতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করলো এই বিষয়টা যদি আমাদের জানা থাকে, তাহলেই কিন্তু আমরা ঘনমাত্রা বের করতে পারবো, আয়তন বের করতে পারবো। এটা একটা প্যাটার্ন গেল। কিন্তু ইন্টারমিডিয়েট ফাইনাল বা এইচএসসিতে এই ধরনের অঙ্ক খুব কম আসে, এগুলো শুধুমাত্র নৈবিত্তিকের জন্য আসে। আমি তো বললামই যে আজকে প্রাথমিক আলোচনাগুলো করতেছি এই অংশের। তাহলে এখানে আসে কোন ধরনের অঙ্ক? আরেকটু বা আরো ডিপের অঙ্ক অনেকগুলো আছে, সেটা সামনের দিনের জন্য অপেক্ষা করতে হবে। আজকেও হয়তো দু একটা একটু দেখি। যেমন এইরকম একটা অঙ্ক যে তোমাকে 2টা অ্যাসিড দিলাম, সব কিছু জানা আছে, যে ঘনমাত্রা জানা, আয়তন জানা আছে, একটা অ্যাসিড একটা ক্ষার দিলাম, এখন দুইটা একত্রে মিশ্রিত করলাম। মিশ্রিত করার পরে এটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, অথবা মিশ্রণের পরবর্তীতে ঘনমাত্রা কত হবে, মিশ্রণের ঘনমাত্রা ppm এ কত হবে, শতকরায় কত হবে, এই বিষয়গুলো কিন্তু পেশায় অনেক ধরনের হতে পারে। তাহলে ওই অনেক ধরনের প্রশ্নের মধ্যে এক ধরনের টাস্ক একটু আলোচনা করার চেষ্টা করি। এটা আমরা বাফার দ্রবণের অঙ্কের সময় কিছুটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওইখানে এই অ্যাসিড কার সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হয় নাই। এখানে একটু আমরা দিব, একটু লক্ষ্য করো। আমরা এই কাজটা এখন একটু আলোচনা করব। এই কাজটা একটু দেখো। এখানে 30 ml 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এখানে 30 ml 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা আছে 40 ml 0.15 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে ক্ষার। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কিন্তু কি উৎপন্ন করে? লবণ এবং পানি তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লবণ এবং পানি তৈরি করলো, কিন্তু প্রথমটার ঘনমাত্রা দেওয়া আছে, পরেরটারও ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটার মিশ্রণের প্রকৃতি কেমন হবে? অম্লীয় হবে,
ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে। তার মানে এই দুইটার মিশ্রণটা অম্লীয় হতে পারে, ক্ষারীয় হতে পারে, আবার নিরপেক্ষ হতে পারে। তাহলে কোন ধরনের হবে এটা তোমাদের মধ্যে একটু ধারণা করে নেই যে আসলে কোন ধরনের পদার্থ হবে সেটা বুঝবো কিভাবে। বিক্রিয়া ঘটাবো, বিক্রিয়া ঘটায় আগের মতো হিসাব করব, হিসাব করার সাথে সাথে দেখব মিশ্রণের শেষে বা বিক্রিয়ার শেষে কোনটা অবশিষ্ট থাকে। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থাকে অবশ্যই মিশ্রণটা হবে অ্যাসিডীয়। আমরা আবার বলতেছি কথাটা এরকম, এই দুইটার মধ্যে একসাথে বিক্রিয়া করাবো, বিক্রিয়া করানোর পরে দেখব বিক্রিয়ার শেষে যদি অ্যাসিড থাকে বিক্রিয়া করে প্রশমিত হবে, কোনটা আগে শেষ হয়ে যায় লিমিটিং ব্যাপারটা আসবে, লিমিটিং বিক্রিয়ক হিসেবে আমরা দেখব। তাহলে যদি অ্যাসিডটা শেষ হয়ে যায়, ক্ষারটা থাকে, তাহলে হয়ে যাবে মিশ্রণটা ক্ষারীয়। আর যদি এই ক্ষারটা শেষ হয়ে যায়, অ্যাসিডটা থাকে, তাহলে মিশ্রণটা হয়ে যাবে অম্লীয়। আর যদি দুইটাই শেষ হয়ে যায়, একেবারে কাটায় কাটায় সম্পূর্ণ শেষ হয়ে যায়, তাহলে নিরপেক্ষ দ্রবণ তৈরি হবে। তার মানে আমাকে বিক্রিয়া করে দেখতে হবে কোন পদার্থটা আগে শেষ হয়ে যায় আর কোন পদার্থটা থাকে অবশিষ্ট, অথবা দুইটাই কি শেষ হয়ে যাচ্ছে কিনা। এই টাইপের অঙ্ক বা এর চেয়ে একটু পেজ দেওয়া অঙ্ক আমরা আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আগে থেকেই আমি তোমাদেরকে ইনভাইট করে রাখলাম। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আজকে এই বিষয়টা একটু আলোচনা করি, এই সূচনাটা করে রাখি যাতে তোমার মাথায় একটু হলো নখ দেয়। তাহলে এখানে আগে দেখতে হবে দুইটার গণমাত্রা। সবার আগে আমি অনেক টেকনিক আছে, এটার অঙ্কটা করার অনেক টেকনিক আছে। মূল সংখ্যা বের করা যায় গণমাত্রাকে সমতুল্যতা দিয়ে প্রকাশ করে। আমি যেহেতু বাফার দ্রবণে তোমাদেরকে সমতুল্য দ্রবণ বানায় তোমাদেরকে অঙ্ক করাইছি, তাহলে আমি ওই পদ্ধতিটাই ফলো করার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, এটার একাধিক নিয়ম থাকতে পারে, তুমি সবগুলা শিখে রাখবা, এটা হলো আমার পরামর্শ। কিন্তু তুমি যেটা সহজ লাগে সেটাই ইমপ্লিমেন্ট করবা, সেটাই তুমি প্রয়োগ করবা, অ্যাপ্লিকেশন করবা সেটাই। কিন্তু তোমার সব ধরনের নিয়ম জানা থাকলে কি অন্যজনের একটা অঙ্ক দেখে তোমার কখনো ঘাবড়ে যাবে না যে আমি তো এই বিষয়টা পারি না। এই না পারাটাই কিন্তু মানসিক শক্তি হ্রাস করার যথেষ্ট কারণ আছে। তাহলে একটু লক্ষ্য করো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে 30 ml আছে। তাহলে এইটাকে আগে গণমাত্রা 1 করে নিব। তাহলে প্রথমে সমতুল্য দ্রবণ বানায় নিব। 30 ml 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড সমতুল মানে এটাকে মূলার দ্রবণ বানাবো। আর মূলার দ্রবণ বানাইতে হলে গণমাত্রার সাথে আয়তন গুণ করতে হয়। আমরা জানি যে গণমাত্রার সাথে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে এই 0.2 1 বানাইতে 0.2 দিয়ে ভাগ করতে হবে। সেটাকে ভাগ করার জন্য এখানে সব দ্রবণের আয়তনের সাথে গুণ করতে হবে। তার মানে 30 × 0.2 এত মিলিলিটার, আর দ্রবণটা হয়ে যাবে কত 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। আমরা কিন্তু বাফার দ্রবণে এই অঙ্কগুলো করছিলাম। তাহলে কত হয় এখানে গণমাত্রা টোটাল কত হয় 6 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে যদি মোলার দ্রবণ ব্যবহার করতাম তাহলে মোলার দ্রবণের পরিমাণটা হতো কত 6 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। তারপরে এখানে যদি 40 ml নেই, তারপরে 40 ml 0.15 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটাকে যদি সমতুল দ্রবণ বানাই তাহলে এইটার সাথে এটা গুণ করো, তাহলে 40 গুণ 0.15 তাহলে কত হলো একটু আমাদের সাথে হেল্প করো। তাহলে 40 গুণ 0.15 তাহলে হয়ে গেল 6 ml। হ্যাঁ, এটাও 6 ml হয়ে গেল। তাহলে 6 ml 1 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা দুইটা গণমাত্রার দ্রবণে 1 করে নিলাম, দুইটাকে 1 মোলার বানায় নিলাম। 1 মোলার কেন বানায় নিলাম? একই রকম হলে তুলনা করতে সুবিধা হবে, কোনটা অবশিষ্ট থাকে এটার জন্য তো আমার তুলনা করতে হবে। তাহলে অনেকেই শুরুতেই যেটা করে এটাও 6 এটাও 6 স্যার, তাহলে তো সমান সমান, তাহলে মিশ্রণ নিরপেক্ষ না। আমরা গণমাত্রা 1 করে নিলে যে বিক্রিয়া শেষ হয়ে গেল, সমান হয়ে গেলেই শেষ হয়ে গেল এরকম না, বিক্রিয়াও দেখতে হবে। এখন আমরা বিক্রিয়াটা দেখি। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলাম। তাহলে বিক্রিয়া করলে কি হলো একটু লক্ষ্য করো, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস পানি। তাহলে এইখানে একটা হচ্ছে এক ক্ষারীয় অম্ল আর একটা হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার, অর্থাৎ কি এটার মধ্যে OH দুইটা আর এটার মধ্যে H একটা। তার মানে এখানে H দুইটা লাগবে, দুইটা OH এর সাথে 2 মোল পানি গঠন করবে। তাহলে এখানে ক্লোরিন দুইটা, তাহলে ক্যালসিয়াম দুইটা ক্লোরিন দুইটা মিলে গেছে, তাহলে অটোমেটিক্যালি সমতা আছে। একটু লক্ষ্য করো অ্যাসিডের সামনে কয় মোল আছে, 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমতুল 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এইভাবে আমরা 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তুলনাটা, মূল সংখ্যার তুলনাটা জেনে নিলাম। এখন মূল সংখ্যার তুলনার পরে থেকে পরের বিষয়টা একটু লক্ষ্য করো, আয়তনের সাথে সম্পর্কিত সমীকরণ লিখবো, আয়তন লিখবো। কারণ কি একই দ্রবণের মানে সমমূলার দ্রবণের আয়তনের অনুপাত যা
ঘনমাত্রা অনুপাত মূল সংখ্যার অনুপাত তাই হবে। ঠিক আছে, তাহলে মোলারিটি যেহেতু সমমোলার করেই নিছি আগেই, তাহলে আমরা তুলনা করতে পারি। এখানে 6 ml, যদি এটা 2 ml হলে এটা 1 ml হবে, তাহলে এটা 6 ml হলে এটা 2 ml কত, তার অর্ধেক হবে। তাহলে এটা 2 হলে এটা 1, আবার তুলনাটা, এটা 2 হলে এটা হয় 1, তাহলে এটা আছে কতটুক, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কতটুক 6 ml, তাহলে 6 ml হলে তার অর্ধেক কত 3 ml, কিন্তু আছে কত 6 ml ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু 6 ml তো প্রশমিত হচ্ছে না। 6 ml প্রশমিত হচ্ছে না কেন? লিমিটিং বিক্রিয়ক কোনটা, যেটা আগে শেষ হয়ে যায়, এখানে আগে শেষ হয়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে চিন্তা করতে হবে। তাহলে লিখবো এখানে 6 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড সমতুল কত হবে, এখানে 2 হইলে 1, তাহলে এখানে 6 হইলে এখানে কত হবে 3 ml ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড টোটাল ছিল কত ml 6 ml, আর বিক্রিয়া করছে কত ml 3 ml, তার মানে অবশিষ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু রইল, অবশিষ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সমান কত হলো 6 - 3, তাহলে এত ml, তাহলে হয়ে গেল কত ml 3 ml। তাহলে মিশ্রণের শেষে যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে, তাহলে মিশ্রণটা ক্ষারীয় হবে, তাহলে মিশ্রণটি ক্ষারীয়, মিশ্রণটি ক্ষারীয়। যারা সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী তারাও হয়তো দেখতে পারো এই ক্লাসগুলা, আমরা সামনের দিন আরো হয়তো দরকারি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে মিশ্রণের প্রকৃতি বিশ্লেষণ করো, তাহলে প্রকৃতিটা কি হয়ে গেল, প্রকৃতি বিশ্লেষণ বলতে মিশ্রণটা কি অম্লীয় নাকি ক্ষারীয় এটা বলতে পারো। তাহলে এখন মিশ্রণের ঘনমাত্রা কতটুকু হবে, মিশ্রিত অবস্থায় ঘনমাত্রা কতটুকু হবে, তাহলে মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে এই ক্ষেত্রে ওই যে লঘুকরণ সূত্র প্রয়োগ করব, B1S1 = B2S2, কারণ প্রশমিত উৎপাদ পানির সাথে যে কোনো একটা উপাদান থাকে। তাহলে এরকম করে আমরা S2 এর মান বের করব, S2 = কত হবে B1S1 / কত B2। তাহলে এখানে B1 এর মান কোনটা হবে, যেটা অবশিষ্ট আছে, তাহলে অবশিষ্ট আছে কত ml 3 ml, আর S1 এই অবশিষ্ট দ্রবণ যেটা আছে এটার মোলারিটি কিন্তু ঘনমাত্রা কিন্তু 1 মোলারে নিয়ে নিছিলাম, তাহলে ঘনমাত্রা 1 মোলার, আর B2 হবে মিশ্রিত অবস্থায় টোটাল আয়তন, তাহলে টোটাল আয়তন কত 30 আর 40 কত 70, 30 + 40 70, তাহলে এই ক্যালকুলেশনটা একটু করো 3/70, তাহলে কত মোলার হয় সেটাই হচ্ছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, 3/70, তাহলে একটু লক্ষ্য করো কত হয় 0.042 মোলার, তাহলে 0.042 মোলার। আমরা এই বিষয়গুলাই আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আমরা একটু লক্ষ্য করো কতগুলা বিষয় দেখে ফেলছি। একটু প্রথম থেকে যদি তোমাদেরকে বলি যে আমরা প্রথম থেকে দেখে ফেলছি কি, যে প্রথম থেকে টাইট্রেশন কি, অম্লকার প্রশমন বিক্রিয়া কি, অম্লকার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যাসিড ক্ষার এর ঘনমাত্রা নির্ণয় করা যায়, এই বিষয়গুলা দুই একটা বিষয় আমি দেখানোর চেষ্টা করছি। তো তোমরা, আমি আশা করছি বিষয়গুলা যদি একবার দেখার মাধ্যমে না হয়, হ্যাঁ, তাহলে তোমাদের হাতে কিন্তু অপশন আছে। একবার দেখলে তোমাকে আমি হঠাৎ করে একটা সংজ্ঞা বলে ফেললাম, তুমি কিন্তু বলতে পারবা না। কারণ কি, এটা তো আমি বললাম, মানুষ শুধু শুনলে তো হয় না, নিজের উপলব্ধিতে আনতে হয়, নিজের মাথায় উপলব্ধি করতে হয়। তার মানে এই বিষয়টা তখন তুমি যখন নিজে একবার বলবা, মানুষ বলে, বা আমরা যেটা শিক্ষকরা একটা কাজ করেই থাকি যে হ্যাঁ তুমি বলো এটা, তো এটা বলার কারণটা কি, কারণ তুমি বলতে গেলে তোমার মাইন্ড দিয়ে চিন্তা করেই বলতে হবে, তখন নিজে সেট করতে হবে। আমি যতই বলি না কেন কাজ হবে না, নিজের বলাটাই আসল। এই জন্য বলবো যে তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো, আর যদি একবারে না হয় তাহলে তুমি একাধিকবার দেখার সুযোগ যেহেতু আছে সেই সুযোগটা কাজে লাগাও। আর প্রাণের শিক্ষার্থীরা, খুব কষ্ট পাবো যদি তোমাদের মধ্যে নতুন কোনো আরও আক্রান্তের খবর পাই, একটু সহযোগিতা চাই তোমাদের। আর এই ঘরে বসে পড়াশোনা করো, আসলে জানি যে একটা উদ্দেশ্যহীন পড়াশোনা করাটা খুব কঠিন, এটা জানি আমরা নিজেরাও তো তোমাদের সময়টা পার করে আসছি, আমরা জানি, কিন্তু তারপরেও আমি বলবো যে তোমাদের এই ভালো না লাগাটাকেই শক্তিতে রূপান্তর করার একটা ওয়ে তোমাদেরকেই বের করতে হবে। কোনো উপায় নাই, এইরকম যুগ এর আগেও কোনো দিন গেছে না, সামনেও কি আসে কি না এটা সৃষ্টিকর্তাই জানে, বা আমরা কে কতটুকু পর্যায়ে গিয়ে শেষ হয় সেটাও আমরা জানি না। এখনও কিন্তু অন্ধকার, সমস্তটাই অন্ধকার। তো এই অন্ধকারের মধ্যে তোমরা নিজেদেরকে একটু সেফ রাখো, বাসায় থাকো, একটু নিরাপদ থাকো আর ভালো থাকো। তো
তোমাদের জন্য শুভকামনা থাকলো, অফুরন্ত শুভকামনা। মন থেকে দোয়া করি তোমরা সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পরিবারের জন্য দোয়া করো সবাই, যেন যারা আক্রান্ত হয়েছে তারা সুস্থ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।